শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, বিএনপি সরকার শিক্ষা বান্ধব। বেগম খালেদা জিয়া শিক্ষাকে সবথেকে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন। এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫% বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা আশপাশের কোনো দেশেই নেই। মন্ত্রী বলেন, শিক্ষা খাতে ধস নামার পেছনের প্রতিটি বিষয় খতিয়ে দেখা হবে। কমোডিটি যা ইন্টারন্যাশনাল কমোডিটি, যা সকলেই একই প্রতিযোগিতায় রয়েছে। সেই কারণে আগামী ভবিষ্যৎ প্রজন্ম আসছে পেনলেস পেপারলেস এডুকেশন। সেই জন্য আমরা ডিজিটাল এডুকেশনে কাজ আমাদের করতে। নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব আহসান কক্সবাজারে লাইট হাউস ও খুরুশকুলে নির্মাণাধীন জেটিঘাট পরিদর্শন করেছেন। তিনি টেকনাফ স্থলবন্দর পরিদর্শন শেষে লাইট হাউসে গিয়ে একটি চারা রোপণ করেন এবং মোনাজাতে অংশ নেন। এরপর খুরুশকুলে জেটিঘাট পরিদর্শন করেন। মন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকার অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ চালিয়ে যাচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করা হলে উচ্ছেদ করা হবে। এখান থেকে আমরা অনেক কিছু করতে পারি। মহেশখালী, কুতুবদিয়া, আরো কি করা যায় সেই বিষয়গুলো অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কাজ করছে। যতটুকু সম্পত্তি আছে সেটি তার কাছে থাকবে এবং সরকারের পক্ষে সেই জিনিসটির যথোপযোগ্য ব্যবহার সে করবে এবং সরকার সেখান থেকে রেভিনিউ আর্ন করবে। এটাই আমাদের লক্ষ্যমাত্রা। এবং যে কোনো ঠাকুরগাঁওয়ে হাম রোগের সংক্রমণ বাড়ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত ৪৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত জেলায় ৩ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছেন। এছাড়া ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নমুনা সংগ্রহ ও পরীক্ষা জোরদার করা হয়েছে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান জানান, টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে টিকা না পাওয়া শিশুদের খুঁজে টিকা দেওয়া হচ্ছে। ঝালকাঠিতে হাম রুবেলা আক্রান্ত হয়ে ৮ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া হাম রুবেলা সন্দেহে ৩৭ জন শিশু জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সিভিল সার্জন ডক্টর হুমায়ুন কবির এ তথ্য জানান। তিনি বলেন, আক্রান্ত শিশুদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে নলছিটিতে জরুরি ভিত্তিতে তৃতীয় দিনের মতো হাম রুবেলার টিকাদান কর্মসূচি চলছে। সকাল থেকে শিশুদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ১০টি ইউনিয়নে একযোগে টিকাদান করা হচ্ছে। ১৬ দিন ব্যাপী কর্মসূচিতে ২১,০০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৭ শিশুর মৃত্যু হল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাম আক্রান্ত ৮০ জন শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি আছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২৭৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়। সারা দেশের মতো গোপালগঞ্জের কোটালীপাড়ায়ও দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। গত এক সপ্তাহে প্রায় ২৫ জন হামের সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রতিনিধি কাজী পলাশের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। সারা দেশের মতো গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেড়ে চলছে হামের রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে হামের রোগীদের চিকিৎসা সেবায় চালু করেছেন আইসোলেশন ওয়ার্ড। গত এক সপ্তাহে হামের রোগী প্রায় ২৫ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ জন রোগী। একজনের অবস্থা ছিল ক্রিটিক্যাল। মোহাম্মদ এমাদুল হক জানান, তার ৩ মেয়ে, তার বোনদের ৩ মেয়ে এবং ৩.৫ বছর বয়সী আবদুল্লাহ সহ একই পরিবারের ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আমার এই ৩টি মেয়ে প্রথমে কয়েকদিন আগে ৪-৫ দিন আগে থেকে জ্বর, কাশ, ঠান্ডি, বমি শুরু হয়েছে। তো গত ২ দিন আগে হাসপাতালে দেখাই গেছে। আমাদের পরিবারে হাসপাতালে ভর্তি হয়েছেন কয়জন? ভর্তি ৯ জন আছে।
ভর্তি হয়েছেন কয়দিন আজকে? ভর্তি আজ 3 জন, একটা 3 দিন, আর আজকে হয়েছে 3 জন। এছাড়াও সানাউল্লাহর 4 বছর বয়সী ছেলে আবরার এবং হানিফ কাজীর 6 বছর বয়সী জোনায়েদ কাজী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। ঔষধ দিচ্ছে, ঔষধ খাওয়াইতেছি, গতকালকে ঔষধ খাওয়াইছি। 98-99 জ্বর ছিল, পরে আজকে রাত্রে 102 জ্বর হয়েছে। 102 জ্বর হতে 102 জ্বর পরে আবার ঔষধ খাওয়াইছি, পরে আস্তে আস্তে ধীরে ধীরে কমছে। কোটালীপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস আশ্বাস দিয়ে জানিয়েছেন, রোগীদের চিকিৎসা সেবায় কোনো ধরনের সমস্যা হবে না এবং হামের সংক্রমণ সচেতনতা নিয়ে উপজেলার প্রতিটি ওয়ার্ডে প্রচারণা চালানো হচ্ছে। সারা বাংলাদেশে হামের যে একটা প্রাদুর্ভাব শুরু হয়েছে, তার থেকে আমাদের কোটালীপাড়া বাইরে নেয়, কিন্তু আমাদের এখানে সংক্রমণের হার কম, অনেকটাই কম। তো আমরা গত 1 এপ্রিল থেকে আমরা আমাদের ইনডোরে আলাদা হাম আইসোলেশন ওয়ার্ড চালু করছি। কোটালীপাড়া প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা বাড়ি বাড়ি আমরা আমাদের স্বাস্থ্য শিক্ষা পৌঁছে দিচ্ছি। সেই সাথে আমাদের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আছে, তাদের মাধ্যমে আমরা অ্যাটলিস্ট কোটালীপাড়া উপজেলার অন্তত প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের মেসেজটুক পৌঁছে দিতে পারতেছি যে এই মিজলস হলে কী করতে হবে, কি করা যাবে না, এবং এর থেকে প্রতিরোধের উপায়। তামান্না সাদিকা, মাই টিভি। কুড়িগ্রামে পেট্রোল সংকট অব্যাহত রয়েছে। পেট্রোল অকটেন রেশনিং সিস্টেমে সরবরাহ করা হচ্ছে। কুড়িগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এক দিন একটি করে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসারের মাধ্যমে পেট্রোল ও অকটেন দেওয়া হচ্ছে। আগের দিন রাত থেকে ফিলিং স্টেশনের সামনে হাজার হাজার মোটরসাইকেল ভিড় করছে। আজ পৌরবাজারে শাহ ফিলিং স্টেশনে সকাল 10টায় পেট্রোল দেওয়া শুরু হয়। পিটিআই মোড় থেকে গার্লস স্কুল মোড় পর্যন্ত সহস্রাধিক মোটরসাইকেল তেল নিতে কয়েক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে। ভোলায় হঠাৎ করে সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো, যাদের অনেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তারা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সে বিষয়ে কাজ করে যাচ্ছেন তারা। ভোলা থেকে আরিফ হোসেন লিটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে দেশের এলপিজি গ্যাসের বাজারেও। ভোলায় সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে সাধারণ ভোক্তারা, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো। 12 কেজির সিলিন্ডার সরকার নির্ধারিত 1728 টাকায় গ্যাস বিক্রির কথা থাকলেও বাস্তবে সেই মূল্য মানছেন না ডিলার ও খুচরা বিক্রেতারা। 2000 টাকা কিংবা তারও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাসের সিলিন্ডার। বাড়তি এই দাম নিয়ে ডিলারদের দায়ী করছেন খুচরা বিক্রেতারা। আজকে গ্যাসের খুচরা মূল্যের বাজার যাচ্ছে 1950 টাকা থেকে 2000 টাকা, কোম্পানি ভেদে 2100 টাকাও আছে। বাড়ার কারণটা হচ্ছে কোম্পানি বলতেছে যে মাল সাপ্লাই নাই, যুদ্ধের কারণে নাকি বাইরে থেকে মাল আসতেছে না। আমরা গত মাসে বিক্রি করেছি 1550, এই মাসে কোম্পানি রেট করছে 1900 টাকা। সরকার যে রেট দিচ্ছে ওই রেটে আমরা পাচ্ছি না, এই কারণেই আমরা সেলবার এই রেটে বিক্রি করতে। অন্যদিকে ডিলাররা দায় চাপাচ্ছেন কোম্পানির ওপর। তাদের দাবি, সরকারের নির্ধারিত দামের সঙ্গে কোম্পানির সরবরাহ মূল্যের মিল নেই। 1 তারিখ থেকে গ্যাস ধরতেছে, ডিলার ধরতেছে 1900 টাকা, 1950 টাকা, আমরা 2000 টাকা বিক্রি করতেছি। কোম্পানি থেকে আমাদের কেনার রেটটা বেশি, সেই কারণে 1850-1900 টাকা আমরা মাল বিক্রি করি। এটা কোম্পানি দেখা যাচ্ছে সিন্ডিকেটটা করতেছে, কারণ সরকার যদি 1728 টাকা রেট দিয়ে থাকে তাহলে কোম্পানি দিতে পারছেন না কেন? হঠাৎ করে প্রতি সিলিন্ডারে 4 থেকে 500 টাকা পর্যন্ত দাম বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে সরকার থেকে আমাদেরকে জানানো হয়েছে যে কোন সিলিন্ডারের কতটুকু ক্যাপাসিটি, কোন সিলিন্ডারের দাম কতটুকু হবে। মার্কেট যাতে আনস্টেবল না হয় সে বিষয়ে আমরা কাজ করছি এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সুনির্দিষ্টভাবেই আমরা অভিযান পরিচালনা করব। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের নির্ধারিত মূল্য কার্যকর করতে তারা কাজ করছেন এবং ভোক্তাদের যেন কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয় সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় আদালতে হাজির হয়ে নিজেদের নির্দোষ দাবি করেছেন শ্রম কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সংসদের সরকার দলীয় হুইপ জি কে গোচ,
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে হাজির হয়ে নিজেদের নির্দোষ দাবি করেন তারা। একই সঙ্গে মামলা থেকে নিজেদের অব্যাহতি দাবি জানান। এর আগে বেলা 12টার দিকে আরিফুল হক চৌধুরী সহ অন্য আসামিরা আদালত চত্বরে এসে হাজির হন। মামলার শুনানির জন্য আদালতের নিরাপত্তাও জোরদার করা হয়। পরে শুনানিতে সিলেট জেলা পিপি আশিকুদ্দিন, মহানগর পিপি বদরুল আলম চৌধুরী সহ অনেকে অংশ নেন। ঈর্ষান্বিত হয়ে বিএনপিকে দুর্বল করার জন্য আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভাই, আমাদের বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং আমি উইফজিকে গৌসকে সাংগঠনিকভাবে দুর্বল করার জন্য এই সাজানো মামলায় আমাদের আসামির শ্রেণীভুক্ত করা হয়েছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষতিগ্রস্ত করার জন্যই 21শে আগস্ট 10টা ক্যাবিনেট সংশোধন আমরা একই কিন্তু সেকিকার বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য, বিএনপির নেতৃত্বকে ধ্বংস করার জন্য হয়রানিমূলক এই মামলাটা দায়ের করা হয়েছিল। চট্টগ্রামের রাউজান থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জমির উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব ৭। গ্রেফতারের পর তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব। আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুল ইসলাম জানায়, অভিযুক্তের বিরুদ্ধে ভাঙচুর সহ মোট 4টি মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে গোপন সংবাদের ব্যবসা চালানোর অভিযোগে এক পরিবার ভিত্তিক চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নগরীর পাঁচলাইশ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 10,500 পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ 32,000 টাকা উদ্ধার করা হয়। পাঁচলাইশ থানা প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিএমপি উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। ব্যবহৃত 15টি হট বক্স উদ্ধার করা হয়, হট ক্যারিয়ার বক্স। ওকে, তো টোটাল আমাদের আসামি গ্রেপ্তার করে আমরা 6 জন, এবং এদের বিরুদ্ধে আমাদের আগেও মামলা আছে, যেটা বললাম গত 2 বছর আগে একটা মামলা আছে। আর এখানে অন্যতম আসামি আছে মোহাম্মদ আইয়ুব আলী, সে পলাতক আছে, এবং সে মূলত এটার মূল মানে এই যে হাজেরা বেগমের সাথে আর একটা সিন্ডিকেটের অন্যতম মূল হোতা। গাজীপুরের ইসলামপুরে একটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত 20 জন আহত হন, যার মধ্যে 3 জনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকরা দাবি করছেন শান্তিপূর্ণ আন্দোলনের কারণে তাদের উপর হামলা চালানো হয়েছে। তারা বলছেন মালিকপক্ষ বকেয়া বেতন পরিশোধ না করে মালামাল সরাতে চাইলে শ্রমিকরা বাধা দেন। এর ফলেই সংঘাতের সূত্রপাত হয়। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে অভ্যন্তরীণ বিরোধে সমস্যা সৃষ্টি হয়েছে, এতে উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। আমাদের ভাই বোনদেরকে এমনভাবে পিটাইছে ধারণার বাইরে। কেউ মাথা ফাটছে, কেউ মনে করে না, এই মনে যেরকম ফাটার আছে সব রকমের ফাইটে গেছে। কর্মস্থানের মধ্যে কর্ম করতে গেছি, সেক্ষেত্রে আমরা অত্যাচার করছে, আর মহিলা মানুষেরও অনেক মারামারি মারছে, যা দেখানোর মতন না। আমাদের মালিকের সাথে ওই মালিকের চাইনিজের একটা মীমাংসা হয়েছে যে একটা কাবার বান নিয়ে যাও, বাকিগুলো এখানে থাক, পুরোটা ফয়সালা হলে তারপরে তোমরা সমস্ত মাল নিয়ে যাবা, ওয়ার্কাররা নাইলে দিবে না। ওয়ার্কারদের আমি বোঝানোর চেষ্টা করলাম, তো ওয়ার্কাররা বুঝলো না। তাদের কথা হলো যে না, আমরা মাল দিব না, এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা পয়সা বকেয়া সুরাহা না হয়, আমরা টাকা না পেলে আমরা এই মালটা যেতে দিব না। ইন দ্য মিন টাইম থানা পুলিশ ঘেরাও করে ফেললো ওয়ার্কারদের ঘেরাও করার এক পর্যায়ে তাদের ভিতরে একটা সংঘর্ষ করে ওয়ার্কারদেরকে ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হলো এবং এখানে মারধরও হয়েছে।
নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক এনজিও এর আয়োজনে সিভিল সার্জন চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম সভার সভাপতিত্ব করেন। সভায় নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ BM এর সভাপতি, ডেপুটি সিভিল সার্জন, পুলিশ সুপার সহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী ও এনজিওর প্রতিনিধি উপস্থিত ছিলেন। ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সিভিল সার্জন অফিসের সামনে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডাক্তার মালিহা ইসলাম আইভি, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ঝিনাইদহে প্রায় ৫,০০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সে সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, কৃষি কর্মকর্তা নূর এ নবী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানায়, খরিফ মৌসুমে আউশ, উপসি, মুগ ও তিল এর আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ৪,৯০০ কৃষকের মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়। মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার AKM আবু সাইদ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম। আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে সমাজসেবার মানোন্নয়ন অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে বিভিন্ন রোগ ব্যাধি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। মঙ্গলবার বেলা 11টার দিকে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার খায়ের আলম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়া সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। এই কথাটি সবার জানা থাকলেও বাস্তব জীবনে অনেকে স্বাস্থ্য সচেতন নয়। নানা ধরনের রোগ ব্যাধি, অপুষ্টি, মানসিক চাপ এবং পরিবেশ দূষণ সবার জীবনে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই সবাইকে স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হতে হবে। কক্সবাজারের টেকনাফ শাহপরী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ইয়াবা সহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর নাজিরপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫,০০০ পিস ইয়াবা জব্দ করা হয় এবং ২ পাচারকারীকে আটক করা হয়। কোস্টগার্ড বলছে, মাদক পাচার রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যশোরের কেশবপুরে ভেজাল দুধ উৎপাদনের বিরুদ্ধে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিপুল পরিমাণ কেমিক্যাল, নকল দুধ তৈরির সরঞ্জাম ও সোডা উদ্ধার করেছে। সোমবার গৌরীঘোনা ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে গোবিন্দ ঘোষকে ৫,০০০ টাকা ও অপু ঘোষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। গোবাং দুধের সঙ্গে জেলি, তেল ও সোডা মিশিয়ে বাজারজাত করা হচ্ছিল। শিশু খাদ্যে ভেজাল মেশানো আইন বিরোধী ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। অভিযানের সময় উদ্ধার উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়। ভবিষ্যতেও ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনের দায়ে একটি কারখানা দ্বিতীয়বারের মতো গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার KM রাফসান রাব্বি। তিনি জানান, এর আগেও গত 7 এপ্রিল একই কারখানা অভিযান চালিয়ে তা ধ্বংস করা হয়েছিল, কিন্তু পুনরায় সেখানে অবৈধভাবে ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদন শুরু করলে আবারও অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে ব্যাটারি উৎপাদনকারক আদর্শ ব্যাটারি হাউস নামের একটি কারখানা সিলগালা করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের গাইবান্ধা সহকারী পরিচালক উত্তম কুমারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার তামশিদ ইরাম খান উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া কারখানা পরিচালনার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। লিড অ্যাসিড ব্যাটারি থেকে আপনার সীসাটা আহরণ করা হয়, তো এই প্রক্রিয়ায় আপনার প্রচুর পরিমাণে সীসা বাতাসে মিশে যেতে পারে। এছাড়াও মাটির সাথে মিশে গিয়ে ফসলের ক্ষতি হতে পারে। কখনো কখনো দেখা যায় যে প্রাণীও মারা যায় বা মানুষও বিভিন্ন বায়ু দূষণজনিত সমস্যা ভোগে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কলাগাছিয়া মল্লি খালের ভাড়ানির মুখ এলাকায় বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান নামে এক কাকড়া শিকারী আহত হয়েছেন। আহত আতিয়ার রহমান বুড়ি গোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে। বন বিভাগের বুড়িয়া গোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, প্রতিদিনের মতো সুন্দরবনে কাকড়া আহরণে গেলে তিনি বনদস্যুদের গুলিতে গুরুতর আহত হন। সহযোগী জেলেরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে বন বিভাগ অফিসে আনা হলে তাকে হাসপাতালে পাঠানো হয়। কলাগাছিয়ার অধীন মুরলীধ্বনি নামক একটা খালের সামনে যে 2 জন ডাকাত অস্ত্রধারী তাদেরকে পেছন থেকে ডাকে, তাদের ডাকে সাড়া না দিয়ে তারা যখন চলে আসতে উদ্যত হয়, পেছন থেকে তাদেরকে গুলি করে। এই মর্মে আমরা খবর পাই এবং আহত জেলেকে আনার সাথে সাথে আমরা স্টেশন থেকে সরাসরি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই চিকিৎসা। কৃষি ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, জাটকা নিধনে কারেন্ট জালের ব্যবহার গত 10 থেকে 15 বছরে দ্রুত বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার চাঁদপুরের বড় স্টেশন মোলহেডে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, অনুমোদিত নেট শুধুমাত্র নেট তৈরি করার জন্য এবং চুরি করে জাল তৈরিকারীদের বিরুদ্ধে প্রশাসন অভিযান চালাচ্ছে। বাংলাদেশে ইলিশের উৎপাদন বছরে 20 লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য। তিনি আরো বলেন, নদী দূষণ ক্ষতিকর এবং সরকার নদীর দূষণ প্রতিরোধে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। টোটাল মাছ যা উৎপাদন হতো ওখানে 20% ছিল শুধু ইলিশ। তো গ্র্যাজুয়ালি তো এগুলি এই যে ঝাটকা নিধন প্লা এই সমস্ত কারণেই তো ডিটোরেট করছে। এটা 2 লাখ টনে এসেছিল, তারপরে যখন আবার এই রেস্ট্রিকশন শুরু হয়েছে এবং বিভিন্ন হেল্প শুরু করেছে, এটা 5 লাখ টনে উঠেছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা নিধন রোধের জন্য পটুয়াখালীর কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের দরবার হলে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করা হয়। সভায় পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা অপসাহা এবং অন্যান্যরা বক্তব্য রাখেন। বিভিন্ন ইউনিয়নের শত শত জেলে সভায় অংশ নেন। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের সচেতনতা বাড়াতে সিরাজগঞ্জের বেলকুচিতে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, জাটকা রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিনের জন্য সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সকালে এ উপলক্ষে অনুষ্ঠিত জেলা টাস্কফোর্স কমিটির সভায় এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাটকা আহরণ, ক্রয় বিক্রয় এবং মজুত করা থেকে বিরত থাকতে সবাইকে সচেতন করা জরুরি। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালীন সময়ে সাগর থেকে বাজার পর্যন্ত চলবে নজরদারি। এছাড়া প্রজনন মৌসুমে জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেও জানান তিনি। ভোলার মনপুরা উপজেলায় আসন্ন এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা। যানবাহন ও গণপরিবহন সংকট, 20 কিলোমিটার দূরত্ব, ঝুঁকিপূর্ণ যাতায়াত এবং নিরাপদ আবাসন না থাকার কারণে তারা শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত কেন্দ্রের পরিবর্তন চাচ্ছে। সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। এরপর মনপুরা প্রেস ক্লাবের সামনে হাজির হাটহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার্থীরা মানববন্ধন করে। তারা দাবি করেন পরীক্ষা কেন্দ্র পুনর্নির্ধারণ করে নিকটবর্তী মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হোক, যাতে নিরাপদ যাতায়াত ও নিরাপদ আবাসস্থান নিশ্চিত করা যায়। আমাদের কেন্দ্রটা যে আগের পূর্বে যেখানে ছিল এখন চেঞ্জ করে 25 থেকে 30 কিলোমিটার দূরে নিয়েছে। অনেক পরিবারের সামর্থ্য নাই এত দূরে বাচ্চাদের পাঠিয়ে তাদের পরীক্ষা দেওয়া। আমাদের কেন্দ্রটা যেন চেঞ্জ হয়। যদি পরীক্ষার চলাকালীন যদি কালবৈশাখী শুরু হয় তাহলে আমরা কিভাবে যাব? আমাদের এখান থেকে ওখানে যে পরীক্ষা দিতে যদি কোনো বিঘ্ন ঘটে বা কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হতে পারে। আমাদের স্কুল যেহেতু হাজিরহাটে, আমাদের কেন্দ্র হাজিরহাটে যে কোনো একটা কেন্দ্রে ফেলাতে হবে। খুলনার নবগত জেলা প্রশাসক হুরে জান্নাতের সাথে খুলনায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনার সামগ্রিক উন্নয়ন, জননিরাপত্তা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে গণমাধ্যম কর্মীদের গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় খুলনার স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তাদের দাবি, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি সৃষ্টি করছে। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট মামলাটি প্রত্যাহারের আহ্বান জানানো হয়। ঠাকুরগাঁওয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এডিপির অর্থায়নে পরিচালিত এই কর্মশালাগুলো মূল লক্ষ্য জনপ্রতিনিধি ও স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সংস্কার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিআইএস কোর্স স্পেশালিস্ট মাহফুজুর রহমান, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মাবুদ হোসেন সহ আর অনেকে। কুড়িগ্রামে বাংলা নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন কুড়িগ্রামের আয়োজনে সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম অন্নপূর্ণা দেবনাথ। আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কুদরতি খোদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি শফি খান সহ কর্মকর্তাগণ।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 7 এপ্রিল উপজেলা পরিষদ হল রুমে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুর রহমান সভাপতিত্বে সভায় বাংলা নববর্ষকে সুষ্ঠু, উৎসবমুখর ও নিরাপদভাবে উদযাপন নিশ্চিত করার জন্য বিভিন্ন কার্যক্রম, প্রস্তাবনা ও করণীয় আলোচনা করা হয়। সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাহদ্দিন, সারওয়ার রিজভী, ওসি তদন্ত প্রবাস কুমার বসু, সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, বিআরডিবির চেয়ারম্যান হারুনুর রশিদ সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার SM ফয়েজউদ্দিন। মেলায় শিক্ষার্থীরা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেছেন। বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্য তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী করা। শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার ইসলামপুর ইউনিয়নের শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার ইসলামপুর ইউনিয়নের গঙ্গাসকাঠি এলাকায় ধানি ফসলি জমি কেটে অবৈধভাবে ঘের নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। বিস্তীর্ণ ফসলি জমির মাটি কেটে ভেকু ব্যবহার করে বড় আকারের ঘের তৈরি করা হচ্ছে। এতে করে এলাকার উর্বর কৃষি জমি মারাত্মক হুমকির মুখে পড়ছে বলে জানিয়েছেন কৃষকরা। এ বিষয়ে দ্রুত তদন্ত করে অবৈধ ঘের নির্মাণ বন্ধ সহ জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।